প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউনিট 3 তে নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ ও অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ নিয়ে যে সকল গাণিতিক সমস্যাগুলো এসে থাকে সে সকল গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো লেকচারটি শুরু করা যাক। এখানে মূলত বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করার ক্ষেত্রে আমরা তো জানি নগদ প্রবাহ বিবরণী তৈরি করার দুটো পদ্ধতি রয়েছে, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতিতে যেভাবেই আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করি না কেন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দুটোই সেম, অর্থাৎ প্রত্যক্ষতে করলেও প্রত্যক্ষ পদ্ধতি আমরা যদি ফলো করি এবং অথবা পরোক্ষ পদ্ধতি ফলো করি, দুটোর জন্যেও মূলত বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করাটা সেম। এবং বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য অর্থাৎ এই বিষয়টি বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানে সম্পত্তি, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য যে নগদ অর্থের আগমন ও নির্গমন ঘটেছে সেটি দেখানো হবে যে অংশটুকুতে, সেই অংশটাতে বলা হচ্ছে মূলত বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো মূলত আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে এবং কোন উপাদানটি যোগ হয় কোন উপাদানটি বিয়োগ হয় এটির জন্য, এইটি সলভ করার জন্য একটি সহজ সূত্র রয়েছে। সেই সহজ সূত্রটি হচ্ছে নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে হবে যোগ, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে গেলে হবে বিয়োগ। অর্থাৎ পুরোটা ডিপেন্ড করতেছে নগদ টাকার উপর। নগদ প্রবাহ বিবরণী নগদকেই ফোকাস করতে হবে। তাহলে আমরা খেয়াল করব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় যখন আমরা করব, এখানে আমাদের আগে যেমন নিট মুনাফা থেকে শুরু করতে হচ্ছিল, এখানে তেমন কিচ্ছু করতে হবে না। মূলত এখানে আমরা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত জিনিসগুলো লিখবো, স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ। তাহলে এখানে মূলত প্রশ্নটা দেখেই আমরা বুঝবো স্থায়ী সম্পদ ক্রয়। স্থায়ী সম্পদ ক্রয় করলে নগদ টাকা আসছে নাকি নগদ টাকা চলে গেছে? নগদ টাকা চলে গেছে, অর্থাৎ এটা হবে মাইনাস। স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রি করলে নগদ টাকা আসবে নাকি নগদ টাকা চলে যাবে? নগদ টাকা আসবে, এটা হবে প্লাস। অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয়কে মূলত বিনিয়োগ বলা হয়। অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় এই বিষয়টিকে মূলত বলা হয় বিনিয়োগ। অর্থাৎ বিনিয়োগ যদি আমরা ক্রয় করি অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় করলে নগদ টাকা আসবে না চলে যাবে? নগদ টাকা চলে যাবে, অর্থাৎ এটি হবে মাইনাস। অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র বিক্রয়, অর্থাৎ বিনিয়োগ বিক্রয় করা হচ্ছে। বিনিয়োগ যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কাছে কি আসবে? আমাদের কাছে টাকা আসবে। আমাদের কাছে টাকা আসলে কি হবে? আমাদের কাছে প্লাস হবে নগদ টাকা। অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদানকেও আরেক কথায় বলা যায় বিনিয়োগ। অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান যদি আমি করি তাহলে আমার নগদ টাকা থাকবে নাকি নগদ টাকা চলে যাবে? নগদ টাকা চলে যাবে। নগদ টাকা চলে গেলে এটা হবে মাইনাস। অন্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণ আদায়, অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করেছি সেই টাকাটা আমরা পেয়েছি। এখন এটি যদি আদায় হয়ে যায় তাহলে আমাদের নগদ টাকা আসতেছে কিনা প্রতিষ্ঠানে? নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে হবে যোগ, অর্থাৎ অন্য প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে যদি আদায় হয় তাহলে হবে যোগ। এই মেথডটা ফলো করে এবং এই সূত্রটা চিন্তা করে আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের যত ধরনের গাণিতিক সমস্যা রয়েছে সবগুলো সলভ করতে পারবো। চলো আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখি। এখানে প্রশ্নে মূলত আমরা খেয়াল করে দেখি, তামান্না লিমিটেড 2019 সালে সরঞ্জাম ক্রয় করেছেন 70,000 টাকা, হ্যাঁ, এবং আসবাবপত্র বিক্রয় করেছেন, কলকবজা ক্রয় করেছেন, এর সাথে সাথে তিনি ভূমি বিক্রয় করেছেন 1 লক্ষ টাকা। এবং শেষে এসে বলা থাকবে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ কত টাকা। অর্থাৎ বিনিয়োগ কার্যক্রম যখন বলবে আমরা মনে রাখবো বিনিয়োগ কার্যক্রমে কিন্তু স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জিনিসগুলো আসে। তাহলে নগদ টাকা যদি আসে আমাদের কাছে তাহলে যোগ হবে, নগদ টাকা যদি চলে যায় তাহলে হবে মাইনাস। এখানে সরঞ্জাম ক্রয়, সরঞ্জাম ক্রয় করেছি তার মানে এখানে কি হয়েছে? নগদ টাকা আমার কাছে আসছে, নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেছে, 70,000 টাকা মাইনাসে। আসবাবপত্র বিক্রয় 80,000 টাকা, আসবাবপত্র বিক্রয় করলে নগদ টাকা আসবে, অর্থাৎ 80,000 টাকা যোগ। কলকবজা ক্রয় অর্থাৎ মাইনাসের আসবে 50,000। তারপর ভূমি বিক্রয়, ভূমি বিক্রয় করেছি 1 লক্ষ টাকা, তাহলে এটা হচ্ছে প্লাসের 1 লক্ষ টাকা।
এইভাবে তোমরা খাতায় করে ফেলতে পারো প্রশ্নের পাশে। হ্যাঁ, করে তারপর তোমরা কি করবা, যোগগুলো একসাথে লিখবা, মাইনাসগুলো কত টাকা হয় তারা খুব দ্রুত আমরা করে ফেলবো। অর্থাৎ যোগে আছে 80,000 এবং 1 লাখ, অর্থাৎ 1,80,000, 1,80,000। মাইনাসে আছে 70,000 আর 50,000, তার মানে হচ্ছে 1,20,000। তাহলে দাঁড়াচ্ছে কত টাকা? মূলত 60,000 টাকা প্লাসের দাঁড়াচ্ছে। কেন? কারণ প্লাসে ছিল 1,80,000, মাইনাসে ছিল 1,20,000। অর্থাৎ নগদ বিনিয়োগ কার্যক্রম হতে নগদের আন্তঃপ্রবাহ ঘটেছে। যদি মাইনাসে আসতো তাহলে বহিঃপ্রবাহ ঘটেছে। এই অঙ্কটা আমরা যদি খুব সহজে আরো দ্রুত সলভ করতে চাই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, সেটারও একটা শর্টকাট পদ্ধতি রয়েছে। শর্টকাটটা খেয়াল করো। এখন আমরা যখন অঙ্ক করবো, অঙ্কের যখন প্রশ্নটি পড়বো, তামান্না লিমিটেড 2019 সালের সরঞ্জাম ক্রয় করেছে, সরঞ্জাম ক্রয় করলে কি হয়? মাইনাস হয়। আসবাবপত্র বিক্রয় করেছে, আসবাবপত্র বিক্রয় করলে প্লাস হয়। কলকবজা ক্রয় করেছে 50,000 টাকা, তার মানে এটা কি হয়? মাইনাস হয়। ভূমি বিক্রয় করেছে 1 লক্ষ টাকা, এটা কি হয়? এটা প্লাস হয়। আমরা প্রশ্নে যখন প্লাস মাইনাস চিহ্নগুলো দিয়ে দিব, তাহলে সহজে আমরা কি করতে পারি, এখানে মাইনাসের আছে 70,000, মাইনাসের আছে 50,000, তার মানে মাইনাসের হচ্ছে 1,20,000। তারপর প্লাসগুলো দেখবো, প্লাসে আছে 80,000, প্লাসে আছে 1 লক্ষ, তার মানে প্লাসে আছে 1,80,000। তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে 60,000 টাকা আমাদের প্লাস নগদ আন্তঃপ্রবাহ ঘটেছে। অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমাদের ম্যাথ সলভড। এই সম্পর্কিত আমরা আরো একটু জটিল অঙ্ক দেখে আসি। এখানে এই অঙ্কটা একটু বড় দিয়ে দিয়েছি। এখানে তাফিন লিমিটেডের 2010 সালে সরঞ্জাম বিক্রয় করেছে। আমরা এখন একদম ডিরেক্টলি শর্টকাটে করে ফেলবো। সরঞ্জাম বিক্রয়, সরঞ্জাম বিক্রয় করলে নগদ টাকা আসবে, তার মানে এটা আসবে প্লাসে। অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র বিক্রয়, অর্থাৎ অন্য প্রতিষ্ঠানে যদি আমরা করি তাহলে এটাকে বলা হয় বিনিয়োগ। বিনিয়োগ বিক্রয় করলে টাকা আসবে, চলে আসবে প্লাসে। অন্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের আসল আদায়, অন্য প্রতিষ্ঠানে আসল আদায় হয়েছে, টাকা আসছে, এটাও আসবে প্লাসে। অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয়, এটা যাবে হচ্ছে মাইনাসে। অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, এটাও আসবে মাইনাসে। ভূমি ক্রয়, এটিও আসবে আমাদের নগদ টাকা চলে যাওয়ার কারণে মাইনাসে। আমরা খুব দ্রুত অঙ্কগুলো 30 থেকে 40 সেকেন্ডে সলভ করার জন্য এগুলো আগে প্লাস মাইনাসগুলো বসাবো। বসানোর পরে খুব সহজে আমরা প্লাসগুলো দেখবো কত টাকা টোটাল। প্লাস হচ্ছে এখানে 2 লক্ষ টাকা, দেন হচ্ছে প্লাস এখানে 70,000, অর্থাৎ 2,70,000, দেন এখানে প্লাস হচ্ছে 50,000, অর্থাৎ 3,20,000 টাকা হচ্ছে প্লাসে। খেয়াল করে দেখো, প্লাসে হচ্ছে 3,20,000। মাইনাসে কত টাকা আছে? মাইনাসে 50,000 আর আছে হচ্ছে 60,000। 50,000 আর 60,000 হচ্ছে 1,10,000। এখানে আরো রয়েছে 1 লক্ষ মাইনাসে, তাহলে 2,10,000 টাকা হয়েছে মাইনাসে। 2,10,000 টাকা যদি মাইনাসে হয়, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস করে ফেলি, তাহলে 1,10,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ হয়েছে। অর্থাৎ বিনিয়োগ কার্যক্রমে বলতেছে নগদ আন্তঃপ্রবাহ। আমাদের 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের এই ম্যাথগুলো সলভ করা সম্ভব। এখন আমরা অর্থায়ন সংক্রান্ত বা অর্থ সংস্থা সংক্রান্ত বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করব। এই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে মূলত যে বিষয়টি খেয়াল করতে হয় সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানে মূলত মালিকানা সত্ত্ব বা দায়ের অংশ থেকে কিভাবে নগদ টাকা আসছে বা চলে গেছে। বিনিয়োগ কার্যক্রমে আমরা খেয়াল করেছি স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিক্রয় নিয়ে। মূলত অর্থায়ন কার্যক্রম বলতেছে যে দায় ও মালিকানা সত্ত্ব থেকে কিভাবে নগদ অর্থ এসেছে বা নগদ টাকা চলে গিয়েছে। নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে হবে প্লাস, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেলে হবে মাইনাস। অর্থাৎ অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহের উপাদানগুলো খেয়াল রাখতে হবে। প্রথমে সাধারণ শেয়ার ইস্যু করা হচ্ছে। সাধারণ শেয়ার হচ্ছে একটি কাগজ, এই কাগজটি আমরা বাজারে বিক্রি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসতেছি, অর্থাৎ নগদ টাকা আসতেছে। শেয়ার ইস্যু করলে আমাদের নগদ টাকা বাড়বে। অগ্রাধিকার শেয়ার ইস্যু, অর্থাৎ যে কোনো ধরনের শেয়ার ইস্যু করে আমরা বাজারে কাগজটা দিয়ে তাদেরকে আমরা টাকা নিচ্ছি। ঋণপত্র, বন্ড বা ঋণপত্র ইস্যু, আমাদের কাছে নগদ টাকা আসতেছে, নগদ টাকা বাড়তেছে, নগদ টাকা চলে গেলে মাইনাস করব। লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান করলে আমার কাছ থেকে কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে, এই জায়গাটাতে এসে আমরা মূলত মাইনাস করব। অগ্রাধিকার শেয়ারের প্রত্যর্পণ, অর্থাৎ আমরা যে অগ্রাধিকার শেয়ার বিক্রি করেছিলাম তারা আমাদেরকে শেয়ারটা মেয়াদ শেষ হয়ে গেছে বা কোনো কারণে আমরা তার অগ্রাধিকার শেয়ারের টাকাটা পরিশোধ করব, যেটাকে বলা হয় প্রত্যর্পণ অর্থাৎ পরিশোধ। অগ্রাধিকার শেয়ার
পরিশোধ, পরিশোধ করলে নগদ টাকা অবশ্যই চলে যাবে, নগদ টাকা চলে গেলে মাইনাস। বন্ড বা ঋণপত্র পরিশোধ, প্রত্যর্পণ, পরিশোধ করলে আমাদের কাছ থেকে নগদ টাকাটা চলে যাবে। অর্থাৎ অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে মূলত মনে রাখবো যে দায় ও মালিকানা সত্ত্বের অংশ থেকে মূলত নগদ টাকা কতটুকু এসেছে, নগদ টাকা কতটুকু চলে গিয়েছে। এখন আমরা এই সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে খেয়াল করি, আশরাফ লিমিটেড এই 2014 সালের নগদে শেয়ার ইস্যু করেছে 1,50,000 টাকা। আমরা মূলত ডিরেক্টলি শর্টকাটে চলে যাই যে নগদে যদি শেয়ার ইস্যু করা হয়, অর্থাৎ শেয়ার ইস্যু করে আমাদের প্রতিষ্ঠানে টাকা এসেছে, শেয়ার ইস্যু করে যদি প্রতিষ্ঠানে টাকা আসে তাহলে আমাদের প্রতিষ্ঠানে প্লাস করব আমরা এটা। অগ্রাধিকার শেয়ার প্রত্যর্পণ, অগ্রাধিকার শেয়ার পরিশোধ করা হয়েছে, তার মানে এখানে টাকাটা চলে গিয়েছে, মাইনাস। বন্ড বা ঋণপত্র প্রত্যর্পণ অর্থাৎ পরিশোধ, এখানেও টাকাটা চলে গিয়েছে অর্থাৎ মাইনাস করব। নগদে বন্ড ইস্যু, বন্ড বা ঋণপত্র ইস্যু করলে আমাদেরকে প্রতিষ্ঠানে টাকা আসে, অর্থাৎ খেয়াল রাখতে হবে এই পয়েন্টগুলো যে টাকা আমাদের চলে যাচ্ছে নাকি টাকাটা আসতেছে। এইটুকু যদি নির্ণয় করা হয়, শেষে যখন লেখা থাকবে অর্থ সংস্থান কার্যক্রম হতে নেট নগদ প্রবাহর পরিমাণ নির্ণয় করো, এই অংশটুকুতে এসে আমরা কি করব, যোগ বিয়োগ সব বের করেছি। এখন যোগের কত টাকা আছে, প্লাস হবে 1,50,000 এবং 70,000 অর্থাৎ 2,20,000 টাকা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটরের ব্যবহার নিষিদ্ধ হওয়ার কারণে মূলত টাকার অঙ্কগুলো তুলনামূলক সহজভাবে দেয়া থাকে। এছাড়াও তোমরা আমাদের লেকচার শিটে যে সকল ম্যাথগুলো রয়েছে প্র্যাকটিসের জন্য, সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য। মাইনাসে আমরা দেখব এখন কত টাকা রয়েছে। মাইনাসে রয়েছে 50,000 টাকা এবং 30,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা রয়েছে এখানে মাইনাসের ক্ষেত্রে। এখন আমরা খেয়াল করে দেখি, 1,40,000, 1,40,000 টাকা হচ্ছে অর্থ সংস্থান বা অর্থায়ন কার্যক্রম হতে নগদ আমাদের কাছে আন্তঃপ্রবাহ। প্লাস থাকলে আন্তঃপ্রবাহ, মাইনাস থাকলে বহিঃপ্রবাহ। আমরা এই অর্থ সংস্থান কার্যক্রম থেকে একটু জটিল একটা অঙ্ক দেখে আসি। এই আশরাফ লিমিটেডেরই, আশরাফ লিমিটেডেরই যদি অঙ্কটা জটিল হইতো তবুও কিন্তু আমরা 30 থেকে 40 সেকেন্ডে সলভ করতে পারতাম। আশরাফ লিমিটেডের 2014 সালে নগদের শেয়ার ইস্যু, নগদের শেয়ার ইস্যু করলে আমার প্রতিষ্ঠানে অবশ্যই টাকা আসবে, টাকা আসলে আমার প্রতিষ্ঠানে হবে যোগ। অগ্রাধিকার শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ারও ইস্যু করেছি অর্থাৎ আমার প্রতিষ্ঠানে টাকা এসেছে, যোগ। অগ্রাধিকার শেয়ার প্রত্যর্পণ অর্থাৎ পরিশোধ, এখানে কি হবে, এই জায়গাটা হয়ে যাবে মাইনাস। বন্ড বা ঋণপত্র প্রত্যর্পণ অর্থাৎ পরিশোধ, তাহলে এখানেও কি হয়ে যাবে, নগদ টাকা চলে যাবে। লভ্যাংশ প্রদান, এখানেও নগদ টাকা চলে যাবে। নগদে বন্ড ইস্যু, নগদে যদি বন্ড ইস্যু করা হয় তাহলে অবশ্যই আমাদের টাকা বাড়বে। এইগুলোই আর কি মূলত পয়েন্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিবে এবং শেষমেশ অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। আমাদের কাজ কি, আমাদের কাজ যোগগুলো সব একসাথে করা। যোগ হচ্ছে 1,80,000 আর 30,000, 8,80,000 এবং 30,000, 1,10,000 এবং 1 লক্ষ, অর্থাৎ যোগের মধ্যে আছে আমাদের কাছে 2,10,000 টাকা। এবং মাইনাসের মধ্যে কত টাকা আছে সেটা খেয়াল করে দেখি আমরা। মাইনাসে আছে প্রথমেই 50,000 টাকা, তারপর 30,000, 80,000, 80,000-এর সাথে 20,000 যদি আরো ইয়ে করি তাহলে হবে হচ্ছে 1 লক্ষ। তাহলে প্লাসে আছে হচ্ছে 2,10,000, মাইনাসে আছে হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে দাঁড়াচ্ছে 1,10,000। সেটাও কি নগদ আন্তঃপ্রবাহ বোঝাচ্ছে। নগদ আন্তঃপ্রবাহ মূলত 1,10,000 টাকা অর্থায়ন কার্যক্রম থেকে। আমাদের লেকচার শিট থেকে তোমরা এই সংক্রান্ত আরো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করো দক্ষতা অর্জনের জন্য।